আসসালামু আলাইকুম। ডিপ স্টেট কতটা শক্তিশালী এবং কত বড় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, আমেরিকার প্রতিটি নাগরিক হাড়ে হাড়ে সেটা টের পাচ্ছে। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কত বড় একটি শক্তিশালী ডিপ স্টেটের দ্বারা নিয়ন্ত্রিত, সেটাও আমেরিকান মানুষ অক্ষরে অক্ষরে রক্ত দিয়ে, যুদ্ধে তাদের সন্তানরা মরছে না, কোনো সন্তান অপেক্ষা করছে তার মায়ের জন্য, অর্থাৎ ওদের লেডি ফোর্স প্রচুর, যারা যুদ্ধের মাঠে আছে এখনো বিভিন্ন ওই আমেরিকান নোঙ্গরগুলোতে রয়ে গেছে, লেডি ফোর্স বেশি, জেন্টসরাও আছে, ইয়াং জেনারেশন মা বাবা অপেক্ষায় আছে, স্ত্রীরা অপেক্ষায় আছে, যাদের ওয়াইফরা আছে স্বামীরা অপেক্ষায় আসছে, এবং তারা প্রতিটি মুহূর্ত প্রহর গুনছে কার মৃত্যুর খবর কখন আসে, এবং তারা অভিশংসয় করছে, অভিশাপ দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো রাষ্ট্র ক্ষমতায়, আমেরিকার লোক অনেক দিন পরে হলেও একটি স্পষ্ট হয়ে উঠছে যে আমেরিকার যে রিপাবলিকান এই দলটি সম্পূর্ণই ইসরায়েলের ডিপ স্টেটের ছত্রছায়ায় নিয়ন্ত্রিত, এবং এখানে আমেরিকানরা হয়তো ভবিষ্যতে বিভাজিত হয়ে যাবেন। আমেরিকার যে ডেমোক্রেটিক দল, এই ডেমোক্রেটরা অনেকটাই আপনার ক্যাথলিক, অর্থাৎ গোঁড়া খ্রিস্টান, এবং এই গোঁড়া খ্রিস্টানরা কিছুটা মিল রাখে গোঁড়া ইহুদিদের দ্বারা, যে গোঁড়া ইহুদির পপ বারবার যুদ্ধবিরতির কথা বলছেন, এরা হচ্ছে ক্যাথলিক। কিন্তু সদ্য পরবর্তীতে এই ডোনাল্ড ট্রাম্পরা এরা যে খ্রিস্টান, এই পোস্টেন্ট খ্রিস্টান, এরা সেই মূল ধর্মগ্রন্থ থেকে, মূল আদর্শের জায়গা থেকে বের হয়ে নিজেদের মতো একটি উলঙ্গ টাইপ, নগ্ন টাইপ, ন্যাক্কারজনক নারীদেরকে নিয়ে বা তাদের সামাজিক জীবনযাপন নিয়ে অনেকটা নোংরামের ভিতরে প্রটেস্ট্যান্টরা আরেকটি ধর্মগ্রন্থ নিজেদের মতো লিপিবদ্ধ করে নিয়ে সারা সেইভাবে চলে। এখন ইহুদি, এই যে ইহুদির যে সবচেয়ে আমেরিকাকে নিয়ন্ত্রণ করে ইহুদিরা, এই ইহুদিরা কারা আপনাদের জানা উচিত। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার যতগুলো অস্ত্র ফ্যাক্টরি আছে তার ভিতরে সে একজন, এবং তার ফ্যাক্টরিতে ইহুদিদের অর্থের বড় একটি অংশীদারিত্ব রয়ে গেছে। আমেরিকার যে ফেডারেল ব্যাংক, সেখানে ইহুদিদের অর্থ, অর্থাৎ ইসরায়েলি ইহুদিরা পৃথিবীর সবচেয়ে ধনী, এবং হাজার হাজার কোটি কোটি ডলার তারা এই বিশ্ব ব্যাংকে আছে, আমরা যখন আইএমএফ থেকে লোন নিই সেখানে আছে, আমেরিকাতে আছে, জাতিসংঘের বিভিন্ন জায়গায়, সারা পৃথিবী জুড়ে যারা এই ব্যাংকিং খাতে সুদে লেনদেন করেন, এই ইসরায়েলের ধন্যাঢ্য ব্যক্তিদের, ধনকুবেরদের অর্থ সেই সব দেশেই পুরা সরকারই তাদের কাছ থেকে লোন নেয়, এবং সরাসরি সেই সব রাষ্ট্র সেই কিস্তিতে লোন শোধ করে। ইসরায়েলের বড় বড় ব্যাংক অন্যান্য রাষ্ট্রগুলোতে রয়ে গেছে। এই ইসরায়েলের এই ধন্যাঢ্য, এই ধনকুবেরদের, ইহুদিদের, মূল ইহুদিদের এই অর্থ আমেরিকার জনগণের উপরে, আমেরিকার সরকারগুলোর উপরে কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে, কতটা কর্তৃত্ববাজ হয়ে উঠেছে যে সরাসরি আমেরিকারই একটি রাষ্ট্র চালাবার মতো রাজনৈতিক সংগঠনকে তারা তাদের ডিপ স্টেট, তাদের ছায়া শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করে ফেলেছে। এবং সেই নিয়ন্ত্রণটা আজকের থেকে নয়, জর্জ বুশের থেকেও বলেন, বা জর্জ ডাব্লিউ বুশে, তাদের বাপ বেটা দুজনের থেকেই বলেন, পরবর্তীতে বর্তমান ডোনাল্ড ট্রাম্পের উপরে বলেন, একেবারে ভৌতিকভাবে, মানে ঘাড়ে ভূত এসে যেভাবে কথা বলে, জেনে এসে যে কথা বলে না, ওই মেয়েদের ঘাড়ে ভূত আসলে একেবারে সে তার কথা বলে, পরে হুঁশ হলে মহিলা বলে কি বলছে আমি তো কিছুই জানি না, এত মারার পরে বলে আমি তো ব্যথা পাই নাই, ওই যে জিনে ব্যথা পায়।
তো ডোনাল্ড ট্রাম্পের যে রিপাবলিকান যে রাজনীতির যে দর্শন বা বর্তমান যে প্রেক্ষাপট, সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করছে ইহুদিবাদী ইসরায়েলের সেই ডিপ স্টেট, সেই ছায়াশক্তি, যেটা ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার বাইরে। সে এমনভাবে তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পড়েছে যে হয়তো কোনো ব্ল্যাকমেইল হয়ে আছে। অ্যাপিস্টাইনের খবর তো আপনারা সবাই জানেন, তার ওয়াইফের নামে, ডোনাল্ড ট্রাম্পের ওয়াইফের নামে এসছে যে অ্যাপিস্টাইনে তারা জড়িত, ডোনাল্ড ট্রাম্পও জড়িত। তো এই ধরনের এমন কিছু ইসরায়েলি বা সেই ডিপ স্টেটের হাতে রয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্পকে সেইখান থেকে বের হয়ে আসবার মতো ক্ষমতা তার নেই। এখন তো আস্তে আস্তে সব কথাই বের হয়ে আসছে। ইসরায়েল বারাক ওবামাকে ইরানে আক্রমণ করতে বলেছিল, কিন্তু এই ডেমোক্রেটরা কিন্তু এই ইসরায়েলি ডিপ স্টেটের আবেগে পড়েননি, তাদের আওতার ভিতরে পড়েননি। তারা ডেমোক্রেটরা এই ছায়াশক্তির থেকে বাইরে থাকার ক্ষমতা অর্জন করেছিল। বারাক ওবামা কিন্তু দ্বিতীয়বার যখন ক্ষমতায় শপথের পরে তিনি কেঁদেছিলেন কিন্তু। অর্থাৎ তার উপরে এই ধরনের একটি টর্চার, অঘোষিতভাবে তাকে ভয় ভীতি এমনভাবে দেখানো হচ্ছিল, তাকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল এই ইসরায়েলি ডিপ স্টেটদের দ্বারা। তারপরেও তিনি সেকেন্ড টাইম ক্ষমতায় এসেছিলেন। এবং অনেকেই বলে, বা আমিও নিজেও বিশ্বাস করি, আপনার ইসলামী স্টেট বা আইএস, যেটা সিরিয়া বা তুরস্ক ভিত্তিক ইরানের এই পাশ দিয়ে গঠিত করে একটি আঞ্চলিক গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করেছিল বা হয়েছিল কিছুটা সাকসেস, কিন্তু সরাসরি ইরানকে আক্রমণ করেননি। হয়তো আমেরিকার পররাষ্ট্রনীতির অংশ হিসাবে ক্ষুদ্র আকারে তারা তাদের দায়িত্ব পালন করে গেছেন। পরবর্তীতে জো বাইডেনকেও ইসরায়েল বারবার বলেছিল ইরানে আক্রমণ করতে, জো বাইডেনও কিন্তু ওই ফাঁদে পা দেয়নি। যার জন্য এবার কমলা হ্যারিসকে কেন ক্ষমতায় আসতে দেওয়া হয়নি, অর্থাৎ ডেমোক্রেটরা ক্ষমতায় আসলে ইসরায়েলের কথা কোনো শুনবে না। ইসরায়েলের ডিপ স্টেটের যে চাপ, যে তাদের যে কর্তৃত্ব, নেতৃত্বের যে কমান্ড, আদেশ, সেটা যেভাবেই হোক না কেন, সেটা ডেমোক্রেটরা তাদের ইসরায়েলের কথা শুনবেন না। কমলা হ্যারিসের বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এবং ডোনাল্ড ট্রাম্প একটি খ্যাপাটে পাগলাটের লোক হিসাবে গতবার ক্ষমতায় যাওয়ার পরে আমেরিকার মানুষ যতটা তাকে দূরে ঠেলে রেখেছিল, ইসরায়েল সেই প্রভাবকে, সেই জায়গাটা থেকে ডোনাল্ড ট্রাম্পকে সামনে এনে তাকে ক্ষমতা আনবার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে। সেটা আপনার ওই এক্সের মাধ্যমেই হোক বা যে কোনো অন্য কারোর হাত দিয়েই হোক, যারা ডোনার ছিলেন ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, তাদের মাধ্যমেই হোক, প্রচুর অর্থ ইসরায়েলিরা, ডিপ স্টেটরা আমেরিকার জনগণের মাঝে ছড়িয়ে, জনগণের ভিতরে দিয়ে তাদের মিডিয়াকে অনেকটা কাভারেজ করতে। ইহুদিদের মিডিয়ায় বেশি শক্তিশালী আমেরিকাতে। আমাদের দেশে যেমন টিভি চ্যানেলগুলা, অনেকগুলো চ্যানেল আছে ইসলামিক দল ভিত্তিক, কিন্তু তারা বাইরে থাকে, দূরে সরে থাকে, অতটা ফেজে আসে না। বিএনপির সময় ছিল, আমি নাম বলছি না, তো আমলীগের সময় আরও বেশি। আমলীগের সম্প্রচারমুখী বা আমলীগের থেকে উপহার স্বরূপ পাওয়া অনেকগুলো বেশি চ্যানেল ছিল, যারা আমলীগকে সুনামে পঞ্চমুখ ছিল। আপনার প্রিন্ট মিডিয়া বলেন, তারাও। তো এই জায়গাগুলো ইসরায়েলিরা এমনভাবে উপস্থাপন করে আমেরিকার জনগণের সামনে তুলে ধরেছিল যে তারা স্বতঃস্ফূর্তভাবে, মানে সম্মোহনী শক্তি যাকে বলে, এই যে এখন একটা কি বেরোচ্ছে নাকের কাছে ধরলে সে এমনভাবে তার চেতনা বা কনসাস হয়ে যায়, তার হাতের চুড়ি, নাকের জিনিস, গলার চেন, সব মানি ব্যাগের টাকা বের করে দিয়ে দেয়। এই জিনিসগুলো তো আমেরিকারই তৈরি। তো এটা প্রয়োগ করতে পারে বড় বড় যারা, যাদের কথা শোনে, এদের মাধ্যমে হয়তো ইসরায়েল এদের উপরেই এই প্রয়োগটা চালিয়ে এই ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় বসিয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই প্রথম যেটা পাগলামি করে গেলেন, সৌদি আরবে কোটি কোটি টাকার অস্ত্র বিক্রি করে গেলেন তাদের নিরাপত্তার আশ্বাস দিয়ে। এবং তিনি তারপরেই
সেই ইসরায়েলের পাতা ফাঁদে ইসরায়েলের ডিপ স্টেটের কমান্ড তার ভিতরে তিনি প্রকাশ ঘটালেন। একেবারে কোনো উস্কানি ছাড়া, কোনো পূর্বাভাস ছাড়া ইরানে আক্রমণ করে বসলেন। এখন এখন যাই হোক, যুদ্ধের ওই দিকে আমি যাব না, আমি শুধু ডিপ স্টেট নিয়ে কথা বলছি। তো এখন তাকে গোপনে যাই হোক না কেন, জনসম্মুখে প্রকাশ্যে তাকে জিততেই হবে, তাকে প্রকাশ করতেই হবে তিনি বিজয়ী, পিছনে যাই করুক না। এর আগে আমি একটা ছবি ছেড়েছিলাম ফেসবুকে, যে পুরা পিছনে তার কিছু নেই, ল্যাংটা, পুরা পাছা বের হয়ে আছে উপরের দিকে, আর প্যান্টের দিকে প্যান্ট আছে কিন্তু তার পাছা পুরা উদম। তো পাছার দিক যাই হোক না কেন, সম্মুখভাবে তাকে বিজয় বীর থাকতে হবে। এমন একজন মানুষ যিনি যুদ্ধ বাঁধিয়ে প্রকাশ্যে, মানে কি বলবো, হাতি কোনো কিছু দ্বারা আক্রান্ত হলে দৌড়ে গিয়ে তার মাথাটা কলা গাছের ভিতরে আড়াল করেন, চোখ মুখ আড়াল করে, সে কাউকে দেখছে না, এই জন্য সে ভাবে যে আমাকে কেউ দেখছে না। পুরা পৃথিবীকে সে মানে ওই ধরনেরই মনে করে যে আমি যুদ্ধে বাঁধাচ্ছি, আমি এইটা যেন কেউ না জানে, আমি যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছি, কিন্তু আমি থামিয়ে দিচ্ছি এইটাই সবাই জানুক, এবং আমার শান্তিতে নোবেল পুরস্কার দিই। তার একটি নোবেল প্রাইজ খুব দরকার। নোবেল প্রাইজ কিভাবে পেতে হয়? নোবেল যারা প্রাইজ পায় তাদের সাথে যোগাযোগ করলেই তিনি শান্তিতেও পেতে পারতেন। শান্তি প্রতিষ্ঠিত করবার জন্য তিনি যে অর্থশালী মানুষ, সারা পৃথিবীর যেসব দেশে গণ্ডগোল চলছেন তিনি সেখানে যেতেন, জিমি কাটারের মতো মধ্যস্থতা করতেন, তাদেরকে বোঝাতেন, এক জায়গায় বসাতেন, মিটমাট করতেন। মোট কথা 10-12টা দেশের গণ্ডগোল মিটালেই, এবং ওই বোর্ডের সাথে, জুরি বোর্ডের সাথে একটি সম্পর্ক হোক আর যেভাবেই হোক, কিছু লেনদেন যদি দরকার হয়ে থাকে, তারা জানে কিনা জানি না, কয়েকশো কোটি ডলার ওখানে দিয়ে দিলে তিনি নোবেল প্রাইজ পেয়ে যেতেন। কিন্তু তিনি আসলেন সরাসরি মানুষ হত্যা করে, শিশুদেরকে হত্যা করে, নারীদেরকে হত্যা করে, একটি রাষ্ট্রের সর্বোচ্চ নেতাদেরকে হত্যা করে। তিনি যখন একজন হত্যাকারী হয়ে গেলেন, শান্তিতে নোবেল পুরস্কার কি হত্যাকারীকে দেয়? আগে যারা হত্যা করতো তারা মহাবীর, আলেকজান্ডারদেরকে মহাবীর বলতো, কিন্তু মূলত তারা জলদস্যু ছিল, খুনি ছিল, রাজধানী ছিল। তো উনি ভেবেছিলেন সেই রকমেরই একটা কিছু, যুদ্ধ করে মানুষ খুন করব, হত্যা করব, ধন সম্পদ লুট করে নিয়ে আমেরিকার মানুষকে সুখী করে ফেলব, আমার বিশাল ক্ষমতা দেখার পরে আমাকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে ফেলবেন। আদতে কি সেটাই? এই যে ডিপ স্টেটের তাড়না, ডিপ স্টেটের সবল অত্যন্ত ভয়ানক, অত্যন্ত মারাত্মক। এটা শুধু ব্যক্তিকেই নয়, এটা তার রাজনৈতিক দল। এখন রিপাবলিকানরা যেভাবে আমেরিকান মানুষের দৃষ্টিতে ধরা পড়ে গেছে, যে তারা ইসরায়েলিদের দ্বারা এই সংগঠনটি পরিচালিত হয়, ইসরায়েলি ধনকুবেরদের অর্থ দিয়ে রিপাবলিকান সংগঠনটি চলে বা তারা রাষ্ট্র ক্ষমতায় আসে, এবং রিপাবলিকানরা ইসরায়েলের দাস বলেন, অনুগত বলেন, এটা আমেরিকার সাধারণ মানুষের চোখে বা পরিষ্কার হয়ে গেছে। আমি এই জায়গাটায় টেনে আনছি, আমি আমার বাংলাদেশের দিকেই। এই যে ডিপ স্টেট দ্বারা নিজেদের অস্তিত্ব ভুলে যাওয়া, আপনি ডিপ স্টেটের কবলে পড়তেই হবে, তেমন রাষ্ট্র ক্ষমতা আমি থাকলাম না, আমি সারেন্ডার করলাম, এদেশের পরিচালনার ক্ষমতা আমার নেই, অতএব আমি আমার দলকে এই চক্র থেকে, এই হানি ট্র্যাপের থেকে, এই মানি ট্র্যাপের থেকে, এই ডিপ স্টেটের ছায়া থেকে নিরপরাধ রাখতে, নিষ্কলঙ্ক রাখতে আমি আমার দলকে নিয়ে সেফ জোনে, অর্থাৎ ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। কেউ আসুক না, অন্য কেউ আসুক, সেও থাকবে না। অর্থাৎ ডিপ স্টেটকে প্রশ্রয় দিয়ে সেইটার অনুগত হয়ে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে দল নষ্ট হয়, রাষ্ট্র নষ্ট হয়, রাষ্ট্রের জনগণের দ্বারা একটি স্বৈরা শাসক বা যে কোনো একটি খারাপ শাসক হিসাবে পরিস্থিতি পেয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়। এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক বিষয় আছে। আওয়ামী লীগ ভারতের ডিপ স্টেট দ্বারা পরিচালিত ছিল। ইউনূস সরকার
আওয়ামী লীগের ডিপ স্টেট দ্বারা পরিচালিত ছিল। বর্তমানে আমেরিকা এবং ভারতীয় ডিপ স্টেটের ছায়ার দ্বারা, শক্তির দ্বারা নিয়ন্ত্রিত একটি সরকার, এটি স্পষ্ট। জনগণ এটি বোঝে। আমার মতো বোকাশোকা মানুষ আমি বুঝি, কিন্তু আমার উপরে সব মানুষই তো বেশি বুদ্ধিমান। যেখানেই কথা বলি হাজার হাজার শুধু বুদ্ধিমান, শুধু নেতা, শুধু বুদ্ধিজীবী, তারা তো আরো কত বেশি বোঝে। তারা তাহলে সবাই বেশি বোঝে। ডিপ স্টেট থেকে দলকে মুক্ত রাখুন, দেশকে মুক্ত রাখুন। ক্ষমতার মোহে পড়ে ডিপ স্টেটের নিয়ন্ত্রিত হলে আপনি বা আপনার ফ্যামিলি মঈনুদ্দিন ফখরুদ্দিনদের মতো হয়তো আমেরিকায় চলে যাবেন। শেখ হাসিনা বা তার পরিবারের মতো বা তার কয়েকজন নেতা নিয়ে হয়তো ভারতে চলে যাবেন। কিন্তু মূল জনস্রোত, জনগণ তো এদেশেই রয়ে যায়। পরবর্তীতে আপনারা কি হিসাবে, কিভাবে, কোন পরিচয় এই জনগণের সামনে এসে দাঁড়াবেন? হয়তো ভাবছেন যে না, একবার থাকবো, এমন ধন সম্পদ অর্জন করব যে সারা জীবনের মতো আমার 14 গোষ্ঠী ওই সব দেশে চলে যাবে, ব্যবসা বাণিজ্য করবে, বিমানে এদেশ সেদেশ ঘুরে বেড়াবে। তাদের জন্য ঠিক আছে, সেটাই করুন। কিন্তু শেখ হাসিনার মতো আবার দেশে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন যদি, তাহলে ডিপ স্টেট থেকে বের হতে হবে। শেখ হাসিনা এখনও ভারতের ডিপ স্টেটের ক্ষমতা নিয়েই বাংলাদেশে আসতে চায়। চিন্তা করে দেখেন, ভারতের ডিপ স্টেটের যে ক্ষমতা, ছায়াশক্তির যে ক্ষমতা বাংলাদেশের উপরে, সেই ছায়াশক্তির ক্ষমতাই নিজেকে নিয়ে আবার এদেশে ঢুকতে চায়, আসতে চায়। কিন্তু এদেশের মানুষ তো সেই ডিপ স্টেটের বাইরেই কথা বলে আপনাকে দেশ থেকে বের করে দিয়েছে। আগে ডিপ স্টেট থেকে বের হন, ভারত থেকে বের হয়ে পৃথিবীর যে কোনো দেশে চলে যান। যাই ভারতের মুখোমুখি দাঁড়িয়ে জনগণ যেভাবে কথা বলে সেই কথার সাথে যদি আওয়াজ মেলাতে পারেন, জনগণ যদি ভাবে যে হ্যাঁ, সে ভারতের ছায়াশক্তি থেকে, ভারতের দিল্লির আঙুলের ইশারা থেকে বের হতে পেরেছে, আপনার আসার জন্য উদ্গ্রীব হবে না। জনগণ এয়ারপোর্টে গিয়ে বলবে আপনি কবে আসবেন, আমরা আছি বসে। ডিপ স্টেট মারাত্মক এক কাল নাগিনী, কালসাপ। এই অন্ধকার জগৎ থেকে রাষ্ট্র কি বের হইতে পারবে কিনা জানি না, বা কোনো রাজনৈতিক দল বের হইতে পারবে কিনা জানি না, বা যেই সরকার বাংলাদেশে গঠন করুক না কেন, সেই সরকারই এই ডিপ স্টেটের শক্তি থেকে বের হইতে পারবে কিনা জানি না। কিন্তু যদি কখনো জুলাই আগস্টের আন্দোলনকারীর এই ছেলেগুলা ক্ষমতায় আসে, হয়তো বা নিজেদের মতো দেশকে মাথা উঁচু করে দাঁড়াবে ডিপ স্টেটের ছায়াশক্তি ছাড়া। আশা আমার। আসসালামু আলাইকুম।